শুভেন্দু অধিকারী 21শে জুলাই আটকাতে পারলেন, অমিত শাহ 21শে জুলাই আটকাতে পারলেন। কি বলেছিলেন? ডিজে বাজাবেন। 4 তারিখে অমিত শাহ যেন রাজ্যে থাকে। ডিজে বাজিয়ে দিয়েছে বাংলার লোকেরা। এই সরকার ভদ্র আছে বলে না, এখনো এরকম প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ওই হিরো কায়দায় 2000 লোকের সামনে হাত নাড়তে নাড়তে আপনাকে আমি বলে গেলাম, ছোড়াকে প্রতিষ্ঠিত চোর, ওকে আমি বলে গেলাম ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন ভবিষ্যৎ বলবে। ভাইপো পিসি ভাইপো সম্পর্কটাই রাখলাম, অন্য সম্পর্কে গেলাম না। কাদা ছুটতে ভালো লাগে না। ওদের দুজনের আসল সম্পর্কটা কি সেটা গোটা বাংলা জানে। ওই অভিষেক ব্যানার্জি পকেটে হাত দিয়ে কথা বলেছে যে ওর ঔদ্ধত্য রুলিং পার্টির কিছু ছেলে যারা শান্ত অবস্থায় আছে এবং প্রশাসন শান্ত আছে বলে এটা মনে যেন না করে যে প্রশাসন তার বিরুদ্ধে স্টেপ নিতে পারবে না। ওনার কালকে কিন্তু কোর্টের থেকে যে রক্ষা কবচটা ছিল সেটা কিন্তু অলরেডি প্রত্যাহার হয়ে গেছে। তো ওনার ওই ঔদ্ধত্য প্রশাসন স্বরাষ্ট্র দপ্তরে 2 মিনিট লাগে না ঠান্ডা করতে, আর 2 মিনিট লাগবেও না ঠান্ডা করতে। কালকে খুব তাৎপর্যপূর্ণভাবে বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছিলেন, হিসাব আপনি নেবে বলছেন, আপনি বাইরে থাকলে তো নেবেন। ঠিক সেটাই আমিও বলছি যে উনি বাইরে থাকলে তো হিসাব নেবে। আমি আগেও বলেছি, আবারও বলছি। উনি কি ভিতরে যাবে নাকি? অবশ্যই পশ্চিমবঙ্গের তৃণমূল বিগত দিনে এবার আগামী দিনে বিভিন্ন জেলা সংশোধনাগার এবং তিহার থেকে পরিচালনা হবে। এবার চ্যালেঞ্জ করে বলছি এবং আমি খুব দায়িত্বের সাথে বলছি, এই যে আপনার দাস চন্দন দাস যে খুন হলো তার পেছনে এবং একাধিক বিজেপি কর্মী ছেড়ে দিন, সাধারণ মানুষ যারা বিরোধী রাজনৈতিক দল করে, ভাঙড়ে চেলা ছিল শওকত, একাধিক আইএসএফ কর্মীকে মিথ্যা কেস দিয়ে জেলে ঢোকানো, এই সমস্তর মাথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওটা মদন সঠিক কথাই বলেছি, মদন মিত্র মহাশয়, যে ও একটা ক্রিমিনাল। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। এখন ককরোচ পার্টি, ককরোচ জনতা গণতান্ত্রিক উপায়ে সংসদীয় গণতন্ত্রে সংগঠিতভাবে এবং গণতন্ত্রের নিয়ম মেনে সংবিধান অনুযায়ী যে কেউ যে কোনো জায়গায় প্রতিবাদ মিছিল করতে পারেন, তাতে কোনো আপত্তি নেই। গোটা ভারতবর্ষে করতে পারে। সংসদীয় গণতন্ত্র এটা নিয়ম যে বিরোধী রাজনৈতিক দলের 110% প্রতিবাদ করার, গঠনমূলক সমালোচনা করার, সেটা কেন্দ্র হোক বা রাজ্য হোক, তার বিরোধিতা করার 100% রাইট আছে। তো সেটা মেনে করতে পারেন। কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে, তার ভিত্তিতে সেটা তারা ওই সেটা প্রতিবাদ করতে পারেন। কিন্তু সেটা যেন ঔদ্ধত্যপূর্ণ বা কোনো রকমভাবে এমন আচরণ বা এমন কথাবার্তা না হয় যার ভিত্তিতে সাধারণ মানুষকে খেপিয়ে তোলা এবং ধর্মের নামে যে জিগির তোলা, ধর্মীয় জিগির বা ধর্মীয় মেরুকরণের রাজনীতি যেন না হয়, সেটা যাতে না হয়, সেটাকে দূরে রেখে যে কোনো রাজনৈতিক দল করতে পারে। তিনি প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে প্রশ্নটা আছে যে সোনাম ওয়াংচু, যিনি যার যোগ্যতা নিয়ে কোনো প্রশ্নই থাকার কথা না, কারণ উনি যথেষ্ট যোগ্য এবং পারদর্শী এবং ওনার একাধিক জিনিস বা আসবাব যেগুলো আমাদের ভারতের প্রতিরক্ষা দপ্তরের অনেক ক্ষেত্রে প্রতিরক্ষা দপ্তরের অনেক কিছুতে ব্যবহৃত হয়, ওনার আবিষ্কৃত জিনিস। তো তার যোগ্যতা নিয়ে কোনো ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে সোনাম ওয়াংচু মহাশয় যে কারণে যা অনশন করেছিলেন, পরবর্তীতে সোনাম ওয়াংচু মহাশয়কে যখন দিল্লির হসপিটালে নিয়ে যাওয়া হয়, সেখানে উনি আজকের তারিখে অনশন তুলে নিয়েছেন এবং সেখানে কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে সেই অনশন তুলে নেওয়া হয়। তো ওনার যেটা দাবি, সেই দাবিটা তো কেন্দ্র সরকার রাখছেন এবং মানছে না। উচ্চ পর্যায়ের কমিটি গঠন হয়েছে এবং যারা এটার সাথে জড়িত তাদেরকে জেলে পাঠানো হয়েছে এবং বিচারের আওতায় নিয়ে আসা হয়েছে। তো অনশনটা তো শুধুমাত্র রাজনীতি করার জন্য রাজনীতি সেটা তো নয়, এটা তো অরাজনৈতিক মঞ্চ ছিল এবং সাধারণ ছাত্রছাত্রীদের তাদের ভবিষ্যতের ব্যাপার ছিল। তো সেই জায়গায় যিনি অনশনরত মাথা ছিলেন সোনাম ওয়াংচু মহাশয়, তো উনি তো সেই অনশন তুলে নিয়েছেন সরকারের কথা শুনে এবং সরকারও যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছেন। এবং রইল কথা রাহুল গান্ধীজির, উনি অসভ্যতাম করেছেন, তার ভিত্তিতে স্বরাষ্ট্র দপ্তর, কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর যা ব্যবস্থা নেওয়া নেবে, কারণ আমরা জানি প্রধানমন্ত্রীর বাসভবনটা আপনার 144 ধারার মধ্যে থাকে এবং সেই জায়গায় ওরকমভাবে বিক্ষোভ প্রদর্শন করা একটা তার সিকিউরিটি বলয়ের ক্ষেত্রেও একটা বড় প্রশ্নচিহ্ন এসে যায়। সেটা উনি ভালো বুঝতে পারবেন
কারণ কংগ্রেস ক্ষমতা থাকাকালীন যদি মনমোহন সিংয়ের বাড়ির সামনে কেউ যদি বিক্ষোভ দেখাতেন তাহলে সেটা মনে হয় খুব শুভ হতো না, বা সেটা হয়তো তাদের কাছেও খুব একটা গ্রহণযোগ্য হতো না। আর যে কারণে পদত্যাগ করার কথা বলছেন সেই কারণটাই তো মিটে গেছে, তাহলে পদত্যাগের প্রশ্ন আসছে কেন? আর উনি পদত্যাগ করলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? তাহলে দায়িত্বটা সামলাবে কে? ককরোচ জনতা পার্টি এরা যে এদের এখন ওই ককরোচ জনতা পার্টির এখন অবস্থা তৃণমূলের মতো। কারণ আপনারা ওই দেখেছেন না, তৃণমূলে 28 দিন না 27 দিন 14 দিন অনশন করেছিলেন। বিজ্ঞান বলে 3 দিন পর্যন্ত না খেলে একটা মানুষের বেঁচে থাকা সংশয় দেখা দেয়। তো সেখানে এই 14 দিন 28 দিন এটা একটা মানে কি বলবো, এটা একটা ওই অনশন চুরিতে পশ্চিমবঙ্গ পথ দেখিয়েছে বিগত দিনে, আর সেটাই হচ্ছে কোয়াইট ন্যাচারাল। আজকে এই সমস্ত করছে তার উৎসস্থল যদি আমি ধরি পশ্চিমবঙ্গ, কারণ পশ্চিমবঙ্গে তখন বিরোধী নেত্রী ছিলেন চোর মমতা বন্দ্যোপাধ্যায়, উনি অনশন করেছিলেন, যার ভিত্তিতে এই জিনিসটা হয়েছে এবং এই জিনিসটার আস্ফালন দেখিয়েছে যে এটা যদি এই রাজ্যে হয় তাহলে ওয়াই নট দিল্লি, ওয়াই নট অ্যানাদার পার্সন। এটাই হচ্ছে কথা। সরকারের গঠনমূলক সমালোচনা করা ভালো। আজকে দিল্লিতে যে আন্দোলনটা হয়েছে সেখানে কতগুলো সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে, পুলিশেরও পরিবার থাকে, পুলিশেরও ফ্যামিলি থাকে, তারাও ওয়ারিড। আপনারা পুলিশকে ঢিল মারবেন, পুলিশ যদি রসগোল্লা মারবে সেটা ভেবে নেন, তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। আন্দোলন কখনো জঙ্গিমূলক হয় না, আর আন্দোলন কখনো উদ্ধত্ত পুলিশকে মারা, সরকারি সম্পত্তি নষ্ট, এই জিনিস হতে পারে না। এই জিনিস যারা করবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং পুলিশ তার জবাব দেবে। অলরেডি এই যাদবপুরের বুকে স্লোগানটাই তো ছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এইটাই তো তাদের স্লোগান ছিল। এই স্লোগান নিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে মিছিল করা যাবে না, কারণ এটা পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য। ভারতে যদি থাকতে চাও, ভারত বিরোধী কথাবার্তা, ভারত বিরোধী স্লোগান চলবে না। আর যারা দেবে, যারা যে দেশের হয়ে দেবে তাদেরকে সেই দেশে ডিপোর্ট করা হবে। পরিষ্কার কথা, প্রথমে আইনের আওতায় আনা হবে, তারপর ডিপোর্ট করা হবে। কারণ আমি আবার বলছি, এটা 2025-এর ক্ষমতাশালী দল বা যদি প্রশাসন মনে করেন তাহলে মূর্খের স্বর্গে বাস করছেন। এই যে ককরোচ জনতা পার্টি বা সিজেপি, দেখুন সেটা হতে পারে, সেটা আমি জানি না। ওনাদের যদি সেই জিনিস, সেই অভিসন্ধি থাকে, তাহলে সেই অভিসন্ধি বানচাল করার জন্য ভারতের আপনার বিচার ব্যবস্থা, ভারতের আপনার স্বরাষ্ট্র দপ্তর এবং ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট তার জন্য যথেষ্ট। যদি এটা সত্যি হয় তাহলে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কাছে রিপোর্ট থাকবে এবং তার ভিত্তিতে স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে যা স্টেপ নেওয়ার সেটা ঠিক সময় মতো নেওয়া হবে। তবে আবার একটা কথা বলি, যারা এই জিনিসটা ঘটাচ্ছেন, ভারতকে এবং পশ্চিমবঙ্গকে অশান্তি করার চেষ্টা করছেন, শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছেন আন্দোলনের নামে, এই ভ্যান্ডালিজমটা করে, তো এই ভ্যান্ডালিজম করে পশ্চিমবঙ্গ তথা ভারতের যদি ল অ্যান্ড অর্ডারের অবস্থা খারাপ করার অভিসন্ধি থাকে, তাহলে বলবো মূর্খের স্বর্গে বাস করছেন। ইট মারলে পাটকেল খেতে হবে, কখনোই তারা পুলিশ ইট মারলে রসগোল্লা খাবে না, রসগোল্লা দেবে না, এটা খুব পরিষ্কার। আর পশ্চিমবঙ্গে যে জিনিসটা হচ্ছে বা যে জিনিসটা বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে করা হচ্ছে, গঠনমূলক সমালোচনাকে পাশে সরিয়ে রেখে ধর্মীয় উস্কানি এবং নানা রকম একাধিক কথাবার্তা, একাধিক রকম উক্তি যেগুলো প্ররোচনামূলক, তার ভিত্তিতে স্বরাষ্ট্র দপ্তর ঠিক সময় মতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা। আমরা দেখেছি মমতা ব্যানার্জি পর্যন্ত, দেখুন ওর ভাইপো আর মমতা, চোর মমতা, ভাইপো পিসি ভাইপো সম্পর্কটাই রাখলাম, অন্য সম্পর্কে গেলাম না। কাদা ছুটতে ভালো লাগে না। ওদের দুজনের আসল সম্পর্কটা কি সেটা গোটা বাংলা জানে। ওই অভিষেক ব্যানার্জি পকেটে হাত দিয়ে কথা বলেছে যে ওর ঔদ্ধত্য রুলিং পার্টির কিছু ছেলে যারা শান্ত অবস্থায় আছে এবং প্রশাসন শান্ত আছে বলে এটা মনে যেন না করে যে প্রশাসন তার বিরুদ্ধে স্টেপ নিতে পারবে না। ওনার কালকে কিন্তু কোর্টের থেকে যে রক্ষা কবচটা ছিল সেটা কিন্তু অলরেডি প্রত্যাহার হয়ে গেছে। তো ওনার ওই ঔদ্ধত্য প্রশাসন, স্বরাষ্ট্র দপ্তরে 2 মিনিট লাগে না ঠান্ডা করতে, আর 2 মিনিট লাগবেও না ঠান্ডা করতে। কালকে খুব তাৎপর্যপূর্ণভাবে বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছিলেন, হিসাব আপনি নেবে বলছেন, আপনি বাইরে থাকলে তো নেবেন। ঠিক সেটাই আমিও বলছি যে উনি বাইরে থাকলে তো হিসাব নেবে। আমি আগেও বলেছি, আবারও বলছি, কেন উনি কি ভিতরে যাবে নাকি? অবশ্যই পশ্চিমবঙ্গের তৃণমূল বিগত দিনে, এবার আগামী দিনে বিভিন্ন জেলা সংশোধনাগার এবং তিহার থেকে পরিচালনা হবে। এবার উনি কোথায় যাবেন, তিহারে না যে জেলা সংশোধনাগারে, সেটা তো সময় কথা বলবে। কারণ ওনার বাইরে থাকার মেয়াদ আর বেশি দিন নেই। আর উনি যে সমস্ত কথা বলেছে, উদ্ধত্তপূর্ণ কথাবার্তা, পুলিশ অলরেডি তার বিরুদ্ধে এফআইআর লঞ্চ করে দিয়েছে। এফআইআর হয়েছে প্ররোচনামূলক কথাবার্তা যেটা, এবং মুখ্যমন্ত্রীর চেয়ারকে উদ্দেশ্য করে এবং স্বরাষ্ট্র দপ্তরকে উদ্দেশ্য করে যে কথা বলেছেন তার ভিত্তিতে পুলিশ অলরেডি এফআইআর লঞ্চ করেছে ওনার বিরুদ্ধে আর ওনার পিসির বিরুদ্ধে। তো পুলিশের কাজ করবে। উনি ওই বাড়িতে থাকতে পারছেন কারণ বিজেপি কর্মীরা
আমি বলবো যে তারা তাদের নেতৃত্বের কথা শুনছে বলেই উনি ওনার বাড়িতে থাকতে পারছে, নাহলে ওনাকে বাড়ি থেকে টেনে বের করে হিঁচড়ে আনতে বিজেপির ক্ষমতাসীন, পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দলের ছেলেদের 2 মিনিটও লাগবে না। যাচ্ছে যে একেতে অনুব্রত সঙ্গে মদনকে দেখাতে পারে, ওটা মদন মিত্র মহাশয়কে দেখাতে পারেন, লিগ্যাল নোটিশ দিতে পারেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী যদি আমার কথা শোনেন, তাহলে আমি ওনাকে চ্যালেঞ্জ করছি, আপনি মদন মিত্র বলেছে, মদন মিত্র প্রত্যাহার করে নিয়েছে সেই কথা, আমি তো চ্যালেঞ্জ করে বলছি এবং আমি খুব দায়িত্বের সাথে বলছি, এই যে আপনার হরগোবিন্দ দাস, চন্দন দাস যে খুন হলো তার পেছনে এবং একাধিক বিজেপি কর্মী ছেড়ে দিন, সাধারণ মানুষ যারা বিরোধী রাজনৈতিক দল করে, ভাঙড়ে তার চেলা ছিল শওকত, একাধিক আইএসএফ কর্মীকে মিথ্যা কেস দিয়ে জেলে ঢোকানো, এই সমস্তর মাথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওটা মদন সঠিক কথাই বলেছি, মদন মিত্র মহাশয়, যে ও একটা ক্রিমিনাল। আমি তো ক্রিমিনাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি বলছি, ওর হিম্মত থাকলে আমাকে নোটিশ পাঠাক আইনি, আমি কোর্টে জবাব দেবো। ওর হিম্মত যদি থাকে ও আমাকে নোটিশ পাঠাক। ভয় দেখাচ্ছেন স্বরাষ্ট্র দপ্তর থেকে। কালকে ওনার আইনি যুদ্ধে উনি পেরে উঠলেন না কেন? ওনার কপিল সিব্বল মহাশয় ডাপুটে আইনজীবী সুপ্রিম কোর্টের, ব্যক্তিগতভাবে যে আমার কাছে দুবার হেরে গেছে অন্য কেসে, যাই হোক ছেড়ে দিন, সেটা আলাদা ব্যাপার। তো কপিল সিব্বল পেরে উঠলেন না কেন? কপিল সিব্বল পারলেন না, তো চেষ্টা করেও তো পারলেন না ওনার রক্ষা কবচটা প্রত্যাহার থেকে বাঁচানো। পারবেন না, আমি আগেও বলেছি, এখনও বলছি, ভারতবর্ষের কোনো জুডিশিয়ারি সিস্টেমের ক্ষমতা নেই এই চোর তৃণমূলকে জেলে আটকানো, মানে জেলে যাওয়া থেকে আটকানো। কারণ দপ্তরের কাছে প্লাস অনেক মিডিয়া বন্ধু, আপনাদের মতো মিডিয়া বন্ধু বা একাধিক আরটিআই অ্যাক্টিভিটিসদের কাছে এর অকাট্য প্রমাণ আছে যে এরা দুর্নীতিগ্রস্ত। এতদিন ধরে এখনো পর্যন্ত সে জেলে যাচ্ছে। সুযোগ দেওয়ার ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে ওনার এগেনস্টে 11খানা এফআইআর হয়েছে। উনি এতদিন একটা আপনার মানে আপনার অ্যান্টিবেলের মধ্যে ছিলেন, তো অ্যান্টিবেল ছিল 8টা কেসে, তারপরে বেড়ে ওটা 11টা হয়, তাই জন্য 11টা কেসে অ্যান্টিবেলের কথা যখন কালকে বলা হয়, গতকাল সেই অ্যান্টিবেল জাস্টিস সৌগত ভট্টাচার্যের এজলাসে সেটা দেওয়া হয়নি। পরিষ্কার বলা হয়েছে এভাবে হতে পারে না, আমি একটা কেসকে কেন্দ্র করে 11টা কেসে অ্যান্টিবেল দিতে পারি না, এবং ওই অন্তর্বর্তীকালীন যে অ্যান্টিবেলটা ছিল সেটাকেও প্রত্যাহার করা হয়েছে। সবে তো কালকে প্রত্যাহার হয়েছে, তারপর দেখুন না এখন আর কোনো গরম কথা বলতে পারবে কিনা। ওর ভয় ঢুকে গেছে মনে, আর এটাও ভালো মতো জানে ও জেলে যাবে, যাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে ওই উক্তি বেরিয়েছে, দরকার পড়লে জেলে গিয়েও জেলের ভাতও খাবো। কারণ ও বুঝে গেছে সময় আসন্ন, জেলে ঢোকার আর সময় ঘনিয়ে এসেছে, এবং এটা খুব পরিষ্কার তার বক্তব্যের মধ্যে দিয়েই ফুটে উঠেছে। জেলে গেছে, মদন জেলে গেছে, সুদীপ জেলে গেছে। পিসিআর ভাইপো জেলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। এতদিন অ্যান্টিবেল ছিল, সেটা পারেনি, ওকে অলরেডি ইনভেস্টিগেশনের আওতায় আনা হয়েছে। প্রথমে তো ভাইপো যাবে, তারপর পিসির খবর হবে। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।